আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নেদারল্যান্ডের ক্রুজ জার্নি নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব। হঠাৎ করে আমার হাফেজ সাহেব, ছোট ছেলে, ওনাকে আমরা হাফেজ সাহেব ডাকি যেহেতু উনি 30 পাড়ার হাফেজ, সে কারণে ওনার মনটা অত্যন্ত বিষণ্ণ। কেন বিষণ্ণ জানি না। তখন ওনাকে আমরা অফার করলাম, আমি অফার করলাম যে চলেন হাফেজ সাহেব, আমরা আজকে ক্রুজ জার্নি করবো। সামারে ক্রুজ জার্নি শেষ হয়ে যাচ্ছে, কারণ এখন উইন্টার চলে আসতেছে, সেই জন্য ওনাকে অফার করলাম। তো এক কথায় উনি রাজি হলেন, তাহলে যে কথা সে কাজ। আমরা ক্রুজ জার্নির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ক্রুজ জার্নি নেদারল্যান্ডে একটা খুব জনপ্রিয় বোট জার্নি। পুরা নেদারল্যান্ডে এত পরিমাণ ক্যানেল আছে যা বিশ্বের কোনো দেশে নেই। নেদারল্যান্ড মানেই তো নিচু ভূমি, আর এই দেশে প্রচুর ক্যানেল। আমস্টারডামে তো প্রচুর ক্যানেল, পৃথিবীর কোনো ক্যাপিটাল সিটিতে এত ক্যানেল নেই। তো যাই হোক, ক্রুজ জার্নির জন্য আমরা চলে আসলাম। তো চিন্তা করলাম ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ক্রুজ জার্নির জন্য এসেই টিকিট করতে চলে গেলেন। এই যে দেখুন, উনি মানে আমার হাজব্যান্ড, উনি টিকিট কাউন্টারে টিকিট করতেছেন। 3টা টিকিট, এক একটা টিকিট 25 ইউরো করে। আমরা মা ছেলে উনি 3 জনের জন্য 3টা টিকিট 75 ইউরো। 1 ঘন্টা জার্নি। 1 ঘন্টার মাঝে আমরা যে প্লেস থেকে উঠবো, এই প্লেস থেকে একটা নির্দিষ্ট প্লেস আছে, ওখানে যাবে। ওখান থেকে আবার এসে এই প্লেসে নামিয়ে দেবে। টোটাল 1 ঘন্টা নামিয়ে দেওয়া পর্যন্ত। তো এটা আমরা উঠতেছি উট্রেক্ট সেন্ট্রাল থেকে। উট্রেক্ট সেন্ট্রালের এখান থেকে উঠতেছি, এখানে উঠবো। উঠে আমরা চলে যাব যত দূর যাওয়া যায় ক্রুজ জার্নিতে। এই ক্রুজ জার্নির মধ্যে যে জিনিসগুলো দেখাবে, খুব স্লোলি ক্যাপ্টেন ক্রুজটা চালাবে, খুব স্লোলি, ধীরে ধীরে চালাবে। ডানে বাঁয়ে যত দর্শনীয় স্থান আছে, যত দেখার মতো স্থান আছে, সব স্থানগুলো, ঐতিহাসিক স্থান আছে, সেসব স্থানগুলো সম্পর্কে আমাদেরকে অবগত করবে। আমরা যারা মানে ঘুরবো তাদের সবাইকে অবগত করবে। এখানে বেশিরভাগ লোকজন কিন্তু ট্যুরিস্ট, এরা কিন্তু নেদারল্যান্ডের না, ওরা অস্ট্রেলিয়া থেকে আসছে বেশিরভাগই বেড়াতে, বা বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসছে দেখার জন্য সামারের সৌন্দর্য নেদারল্যান্ডের। তো তারাও ক্রুজ জার্নিটাতে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করার চেষ্টা করতেছে। তো এখন সবাই সিরিয়ালি উঠতেছে, ওনারা উঠতেছে, আমিও উঠব। আমি উঠতেছি আমার বাঙালিয়াসের ড্রেস পরেই, এই যে উঠে গেলাম। আমার বাঙালির ড্রেসেই আমি চলতে ফিরতে খুব পছন্দ করি। যখন উইন্টার আসে তখন তার এটা পরার সুযোগ থাকে না, তখন টি শার্ট পরতে হয়, সোয়েটার বা লং জ্যাকেট পরতে হয়, জিন্স পরতে হয়। এই সামারটাকে একটু এনজয় করতে পারি নিজের দেশের কালচার ধরে রেখে। তো যাই হোক, এখন ক্যাপ্টেন ক্রুজটা ছাড়বে, কিছু দিক নির্দেশনা দিয়ে ছাড়বে। এই ছেলেগুলো এখন যারা এই যে টাটা দিচ্ছে, এরা অস্ট্রেলিয়া থেকে আসছে বেড়াতে, আমাদের জার্নি পার্টনার, ওরা জার্নি করবে। তো ওরা 3 ফ্রেন্ড অস্ট্রেলিয়া থেকে আসছে, ওরাও এই জার্নিতে অংশীদার হবে। ওরাও 25 ইউরো করেই টিকিট করেছে। এই যে এখন ক্যাপ্টেন চলে আসলো। ক্যাপ্টেন এসে এখন শিপটা ছাড়বে, প্রস্তুতি নিচ্ছে আলাপ আলোচনা করে। এই সারাক্ষণই এরা এই শিপের মধ্যেই এই পার থেকে ওপার, ওপার থেকে পার থেকে এখন অ্যানাউন্স করতেছে। এর মাঝে ছোট ছোট যে শিপগুলো বোট আসতেছে, যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। এর মাঝে ছোট ছোট ডানে বায়ে অনেক বোট আসবে, যাবে, এগুলো আপনারা দেখতে পাবেন। Voor de English-speaking guests, welkom aan boord. Mijn naam is Utrechtse stadskastelen. Het werd rond 1300 gebouwd. Hier rechts zwischen den Bäumen steht das Schloss Audaan, das im 13. Jahrhundert als অ্যানাউন্স শেষ করে এখন বোটটি ছেড়ে দিয়েছে।
বোটটি ছেড়ে দিয়েছে, বোটটি এখন 1850 wurde ein যাচ্ছে। zweiter Turm an dem bestehenden ডানে Turm বায়ে যত angebaut. দর্শনীয় স্থান আপনাদেরকে আগেও বলেছি, সেই 1601 wurde স্থানগুলো das Schloss সম্পর্কে modernisiert. ক্যাপ্টেন পরিচয় করিয়ে দেবে আমাদের সাথে, আমাদেরকে বলবে সেগুলো সম্পর্কে। আপনারা যদিও ভাষাটা বুঝবেন না, এটা ডাচ ভাষায় বলবে। এবং ডানে পায়ে যে পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই পানির সাইডে এই ক্যানেলগুলোর ডান পাশে বা পাশে ছোট ছোট রেস্টুরেন্ট আছে, বার আছে, বাসাও আছে। মানে এখানে মানুষ আসে সময় কাটানোর জন্য, আবার সানবাথ করার জন্য, মানে রোদটা একটু পোহানোর জন্য এখানে আসে এবং আড্ডা দেয়। ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার করে, অনেকে হার্ড ড্রিঙ্কস করে, অনেকে কোল্ড ড্রিঙ্কস করে এবং ক্রুজ জার্নি যারা করে তাদেরকে মানে দেখে এবং যে ক্যানেলের সৌন্দর্যটা উপভোগ করে, যে বোট, নানান ধরনের নানান জাতের বোট আসা যাওয়া করতেছে, ক্রুজ আসা যাওয়া করতেছে, নানান ধরনের টুরিস্ট আসা যাওয়া করতেছে, সেগুলো তারা দেখে আনন্দ উপভোগ করে। তা আমরা সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এর মাঝে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমার ভিডিও দেখে। একজন বলেছেন যে আমি তথ্যমূলক কোনো কিছু পারলে দেওয়ার জন্য, আমার ধান্দা হচ্ছে টাকা ইনকাম করার এই ভিডিওর মাধ্যমে। ভাই, পরিশ্রম করে ভিডিও করি, যেইভাবে যেতটুকুই পারি, কোয়ালিটি যাই হোক, এই ভিডিও করি তো স্বাভাবিক, অবশ্যই একটা টার্গেট সবারই থাকে। কে ভিডিও করে না টাকার জন্য একটু বলতে পারেন? কে ভিডিও করে না টাকার জন্য? পেজে ভিডিও হোক, ইউটিউবে ভিডিও, কে ভিডিও করে না টাকার জন্য? আমি এখানে 1 ঘন্টা কাজ করলে 20 ইউরো পাবো। তো সেখানে আমি 3-4 ঘন্টা কাজ করি একটা ভিডিও বানানোর জন্য, একটা ভিডিও এডিট করার জন্য, একটা ভিডিওতে ভয়েস সেট আপ করার জন্য, সব কিছু করার জন্য আমার 3-4 ঘন্টা সময় দিতে হয়। তো তাহলে আমি কি টাকাটা কি প্রত্যাশা করতে পারি না? আপনি কি বিনা অর্থে আপনি কোথাও শ্রম দেবেন? আপনি যে ভাইটা এই কথাটা বলেছেন। দ্বিতীয় কথা, এই ভিডিও করে টাকা ইনকামই আমার একমাত্র উপার্জন না। আমি ইউরোপে থাকি, ভিডিও করে টাকা ইনকাম আমার একমাত্র উপার্জন না। আমি চাচ্ছি যদি কোনো তথ্যের মাধ্যমে আপনাদের কোনো সাহায্য করতে পারি, আপনাদের যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে, নির্দিষ্ট কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলোর উত্তর দিয়ে সমাধান করে দিতে, আপনাদের সেই সমস্যাগুলো সহজ করে দিতে। আর আরেকটা কথা, আমি কিন্তু বিদেশে লোক আনি না, যারা আমাকে ভিডিও দেখলেই বলেন, আপু আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি, কীভাবে আসতে পারি, একটু সাহায্য করতে পারবেন? আমি কিন্তু বিদেশের লোক আনি না, এই কাজগুলো আমি করি না। আপনারা আসতে হলে অবশ্যই কোনো এজেন্সি, জব এজেন্সির মাধ্যমে, ওয়ার্ক পারমিট হলে জব এজেন্সির মাধ্যমে আসতে হবে। ট্যুরিস্ট হলে তো আপনারা ট্যুরিস্ট হিসাবে নিজেদের ফাইল প্রসেস করে এম্বাসিতে গিয়ে আপনারা ভিসা নিয়ে আসতে পারবেন। স্টুডেন্ট হলেও আপনার এজেন্সির মাধ্যমে, যারা স্টুডেন্ট ভিসা করে, নেদারল্যান্ডের জন্য 3টে স্টুডেন্ট ভিসা এজেন্সি আছে, আপনারা বললে আমি নাম দিতে পারি। এই 3টা ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করে, এটা নেদারল্যান্ডের লিস্টেড ভিসা এজেন্সি সেন্টার, তাদের রিকোয়ারমেন্ট মোতাবেক তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের রিকোয়ারমেন্ট মোতাবেক ডকুমেন্ট জমা দিয়ে অবশ্যই তারা আপনাকে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসা করে দেবে, আপনারা চলে আসবেন। এগুলো হচ্ছে এম্বাসির সাথে অ্যানলিস্টেড 3টে এজেন্সি। আর ওয়ার্ক পারমিটের জন্য নেদারল্যান্ডেই যে এজেন্সিগুলো, তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আপনারা চাইলে এটা আপনারা খুঁজে নিতে পারেন। গুগলে যদি আপনারা লেখেন যে নেদারল্যান্ডের ওয়ার্ক পারমিট এজেন্সি, আপনাদেরকে অনেক এজেন্সির ঠিকানা চলে আসবে, যেটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এজেন্সিতে NL লেখা থাকবে, যে এজেন্সির পাশে NL লেখা থাকবে, এজেন্সির আপনার পেজে ঢোকার চেষ্টা করবেন, ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন। যদি দেখেন যে ওখানে .NL থাকে, তাহলে বুঝবেন এটা অবশ্যই নেদারল্যান্ডের হলে .NL থাকবে, .com থাকবে না। .com হলে কিন্তু
মনে রাখবেন এটা মানে অন্য কোনো চিটারি গ্রুপ হবে, .nl হতে হবে, তাহলে বুঝবেন এটা নেদারল্যান্ডের এজেন্সি। এই জিনিসগুলো আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর আপনারা যারা এই জব ভিসা, ওয়ার্ক পারমিট ভিসায় আসার জন্য স্পাউস আনা যায় কিনা বা স্পাউসের ভিসার ক্যাটাগরি কি হতে পারে, এই প্রশ্নগুলো করেন, আমার ভিডিও ভালো করে দেখলে আপনারা সব প্রশ্নের উত্তরগুলো বিগত ভিডিওতেও পাবেন। তারপরেও বলছি যে দেখুন, সেই বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করতেছে হাত উস্কিয়ে। এই যে ব্রিজের মতো, এই যে পাকা করে ব্রিজের নিচ দিয়ে এই ব্রিজগুলো আসে যায় নেদারল্যান্ডে, এগুলো প্রচুর। এই যে ক্যাপ্টেন হাত উঁচা করে দর্শনীয় একটা স্থান দেখাচ্ছে আমাদেরকে। আর যারা স্পাউসের বিষয়ে বলছেন যে ওয়ার্ক পারমিটে আসলে স্পাউসের ভিসা ক্যাটাগরি কী হবে, ওয়ার্ক পারমিটে আসলে স্পাউস ভিসা ক্যাটাগরি অবশ্যই তার হাজব্যান্ডের ডিপেন্ডেবল হয়ে সে রেসিডেন্স পেয়েই আসবে। তার হাজব্যান্ডের ওয়ার্ক পারমিট বা তার ওয়াইফের ওয়ার্ক পারমিটের টাইম যতদিন, তাদের দুজনেরই বা তাদের বাচ্চা থাকলে সবাই রেসিডেন্স ততদিনই থাকবে। আবার যদি নতুন করে ওয়ার্ক পারমিট এক্সটেনশন করা হয় বা নবায়ন করা হয় বা অন্য কোম্পানি আবার হায়ার করে, আবার নতুন করে সময় নিয়ে নেয়, তাহলে আবার সেটাকে সেই ওয়ার্ক পারমিট আবার এক্সটেনশন করে আবার দীর্ঘায়িত করবে, সেই টাইম পর্যন্ত আবার দিবে। এভাবে করে আপনি 5 বছর যদি এখানে কাজ করতে পারেন, ওয়ার্ক পারমিটে থাকতে পারেন, তাহলে আপনাকে পিআর দেবে। যদিও গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে আমাদের এই বছর, নতুন গভর্নমেন্ট আসছে, তারা অভিবাসী প্রিয় গভর্নমেন্ট না। এই গভর্নমেন্ট আইন করার চেষ্টা করতেছে 10 বছর পেলে 10 বছর হওয়ার পরে পিআর পাওয়া যাবে। সেই কারণে এখনও আইনটা এক্সিকিউট হয় নাই, গেজেট আকারে প্রকাশ হয় নাই, কিন্তু সংসদে এটা নিয়ে আলাপ আলোচনা মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। তাই এটা হয়তো যে কোনো সময় হয়ে যাবে। তাই আপনাদেরকে দুটো অপশানই বলে রাখলাম। আগের আইন ছিল 5 বছর, এখন আইন করতেছে 10 বছর। আর যারা অ্যাসাইলাম করার প্ল্যান করতেছে, আমি আবারও বলতেছি, নেদারল্যান্ডে কোনো বাঙালিদেরকে অ্যাসাইলাম দেয় না। আমার জানা মতো গত 5 বছরে 2টা পরিবারকে অ্যাসাইলাম দিয়েছে। একটা পরিবার পুরাতন ঢাকা থেকে আসছে, পুরাতন ঢাকার একটা ফ্যামিলি, একটা পরিবার হচ্ছে মৌলভীবাজারে। এই 2টা ফ্যামিলিকে আমার জানা মতো গত 5 বছরে অ্যাসাইলাম দিয়েছে। এছাড়া নেদারল্যান্ডে কোনো বাংলাদেশিদেরকে অ্যাসাইলাম দেয় না, কারণ যুদ্ধের কান্ট্রির লোকজনদেরকে অ্যাসাইলাম দিতে এমন অবস্থা, এরা কোনো নর্মাল কান্ট্রি, আমাদের দেশ হয়তো যুদ্ধের চাইতে আরও খারাপ অবস্থা, তারপরে তারা অ্যাসাইলাম দেয় না। এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। অ্যাসাইলাম নর্মালি করতে হলে আপনার ফ্রান্সে করতে হয়, জার্মানি করতে হয়। নেদারল্যান্ড খুবই স্ট্রিক্ট এসব বিষয়ে, অ্যাসাইলাম দিতে চায় না। এখন তারপরেও যদি আপনার কোনো স্ট্রং ডকুমেন্টস থাকে, কোনো স্ট্রং আপনার এভিডেন্স থাকে, কোনো অথেন্টিক কারণ থাকে যে দেশ আপনার জন্য হুমকি, দেশে আপনাকে খুন করে ফেলতে পারে, ফাঁসি দিতে পারে, জেল হাজত হয়ে যেতে পারে আজীবনের জন্য, আপনার বাচ্চাদের বা আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে, তাহলে তো দিবেই। কিন্তু সেটা হচ্ছে একদম অথেন্টিকভাবে আপনাকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে যে হ্যাঁ ঘটনা সত্য, পেপার, পত্রিকা, টেলিভিশন, নিউজ সব কিছু দিয়ে। তো যাই হোক, আমি আপনাদেরকে ওয়ার্ক পারমিটের স্পাউস বিষয়টা বলেছে। অনেকে জানতে চান আপু ওয়ার্ক পারমিটের রেশিওটা কীরকম, ভিসা রেশিও কীরকম। আমি আপনাদেরকে এটা নিয়ে আবারও বলতে চাচ্ছি, ওয়ার্ক পারমিটের ভিসা রেশিও 30%। যদি আপনি আপনার স্কিল প্রুভ করতে পারেন, ওদের কাছে ওদের যে স্কিল রিকোয়ারমেন্ট এটা যদি প্রুভ করতে পারেন, তাহলে এটা 100%ও হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে ইন্ডিয়ান প্রচুর লোক এখানে ওয়ার্ক পারমিটে আসে। ইন্ডিয়ান লোকেরা তো অনেক চালু তারা ওয়ার্ক পারমিটে এখানে আসে। এখন আপনারাও চাইলে এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট করে আসতে পারবেন। যদি .nl এজেন্সি হয়, তারা প্রতারক হবে না, তারা অবশ্যই অথেন্টিক। এটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা গুগল থেকেও সার্চ করে নিতে পারবেন। .nl যদি লাস্টে .nl থাকলে মনে করেন এগুলো অথেন্টিক। এই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বিষয় কথা। আর স্টুডেন্ট বিষয় কথা, স্টুডেন্টরা যারা আসে তারা তো কাজ করতেই পারে। এখানে নানান ক্যাটাগরির কাজ আছে। আবারও বলতেছি, বিগত ভিডিওতেও বলেছি, এখানে নানান ক্যাটাগরির কাজ আছে। আপনার হচ্ছে সুপার শপে কাজ আছে, সুপার শপ ক্লিনিং কাজ আছে, সুপার শপ ক্যাশে বসার কাজ আছে, আপনার হোটেল ক্লিনিং কাজ আছে, হোটেলে আপনার রুম ক্লিনিং কাজ আছে, তারপরে হোটেলের রিসেপশনিস্টের কাজ আছে, আপনার নানান ধরনের কাজ আছে। এই কাজগুলো আপনি এখানে
ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং বলতে ওই ফ্রিল্যান্সিং না যে ফ্রিল্যান্সিং অন্যরা করে, যেমন আমাদের মুগ্ধ করেছিল বাংলাদেশে, সে ফ্রিল্যান্সিং না। এখানে হচ্ছে টেম্পার একটা ফ্রিল্যান্সিং সাইট আছে এবং ইয়াং ওয়ান্স একটা ফ্রিল্যান্সিং সাইট আছে। আপনারা এটার মাধ্যমেও কাজ করতে পারেন। এটা আইডি করে আপনাদেরকে ভ্যাট নাম্বার করে নিতে হবে, ওদের ওখানে একটা অ্যাকাউন্ট আইডি করতে হবে, ওই ইয়াং ওয়ান্স বা টেম্পারে একটা অ্যাকাউন্ট আইডি করে একটা কেবিকে থেকে একটা ভ্যাট আইডি করতে হবে, ভ্যাট আইডি করে তারপরে আপনি কাজ করতে পারেন। এই কাজগুলো অনেকে করে 4-5 হাজার ইউরো মাসে ইনকাম করে। আর নর্মালি আপনি যদি কন্ট্রাক্ট জব করেন, কন্ট্রাক্ট জব বলতে একটা কোম্পানিতে কন্ট্রাক্ট করে জব করবেন, তাহলে আপনি 3.5 থেকে 3.5 ইউরো একদম নর্মালি ইনকাম করতে পারবেন। এটা এমন কোনো কঠিন কিছু না, কিন্তু স্টুডেন্টদের জন্য কম ইনকাম করতে পারবেন তারা, যেহেতু তাদের একটু টাইম লিমিট আছে। তারা কেউ 16 ঘন্টা পায়, কেউ 17 ঘন্টা পায় উইকলি। এখন তারা যত ঘন্টা পাবে ঘন্টা অনুসারে হয়তো 16 থেকে 18 ইউরো করে তারা পার আওয়ার পাবে, সেভাবে হিসাব করলে তারা যা পায়। এই জন্য স্টুডেন্টরা করে যে জব কন্ট্রাক্টে কাজ, এটার পাশাপাশি তারা যেহেতু তারা উইকলি 17 বা 16 ঘন্টা বেশি কাজ করতে পারে না, বাকি টাইমটা তারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। এই যে দেখুন বোর্ডগুলোতে লোকজন আসতেছে যাচ্ছে। ফ্রিল্যান্সিং কাজ বলতে যে টেম্পার ইয়াং ওয়ান্সের কাজ করে, তখন তারা অনেক টাকা ইনকাম করতে পারে। কারণ এখানে লেখাপড়ার প্রচুর খরচ, অনেক খরচ দিয়ে এখানে পড়াশোনা করতে আসতে হয়। সেই জন্য আপনি যদি একটু পয়সা ইনকাম না করেন, নিজের দেশ থেকে টাকা এনে তো ফতুর হয়ে যাবেন। এই জন্য এখানে আপনাকে পয়সা ইনকাম করতেই হবে। এই কারণেই সবাই অতিরিক্ত কাজ করে, অন্যভাবে করে তারা তাদের খরচগুলো পুষিয়ে নেয় এবং দেশেও 1,500-2 হাজার ইউরো পাঠাতে পারে। এই যে দেখেন বোটগুলোতে লোকজন তারা আসে, তারা সামার ছুটি কাটাতে আসছে, এখানেই থাকে, এখানেই ঘুমায়, এখানেই খায়। সামার ছুটি কাটাতে আসছে, এরা খুব এনজয় করে। এই বোটগুলো সবাই পার্সোনাল, এই ক্রুজগুলো পার্সোনাল, আর বোটে করে সবাই ঘুরতেছে ফিরতেছে, সবাই ঘোরাফেরা করতেছে, একটু এনজয় করতেছে, ওয়েদারটা একটু এনজয় করতেছে এবং সূর্যের তাপ লাগাচ্ছে শরীরে। এখন উইন্টার চলে আসতেছে, এগুলো শেষ পর্যায়ে চলে আসছে। তাই আমি চিন্তা করলাম আপনাদেরকে এটা এই বছরটা শেষ হওয়ার আগে একটা ভিডিও দেখাই, যে ওরা কীভাবে এনজয় করে। দু সাইডে দেখবেন পাড়ে পাড়ে তারা বসে আছে, ছোটোখাটো জামা পরে বসে আছে, তারা সূর্যের আলোটা শরীরে নিচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, অনেকেই জানতে চান যে আপু ওখানে কি কোম্পানি কাজ দিলে ওখানে কি বাসা খাওয়া দাওয়ার খরচ কোম্পানি দিবে? না ভাই, এখানে কোম্পানি আপনাকে যে টাকা বেতন দিবে এটা খুব হ্যান্ডসাম স্যালারি। সেই কারণে এগুলো হচ্ছে নর্মালি যারা অল্প স্যালারি দেয়, 700, 800, 1000 স্যালারি দেয় ওইসব দেশের জন্য, যে দেশগুলো এই ধরনের স্যালারি দেয়। আর যেসব দেশ ভালো স্যালারি দেয় এইসব দেশ আপনার থাকা বাসার দায়িত্ব নেয় না। তারপরেও কিছু কিছু কোম্পানিতে ডিফারেন্ট থাকতেই পারে, দিতেই পারে। তো কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে গাড়ি দিবে তারা, কোম্পানি। আবার আরেকটা কথা বলি, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এখানে কোনো কাজেই লাগে না। বাংলাদেশ থেকে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন সেটা নেদারল্যান্ডে অ্যানলিস্টেড না, সে ড্রাইভিং লাইসেন্স এখানে কোনো কাজে লাগে না। আমি দেখেছি এখানে শুধু ইন্ডিয়া থেকে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে সেটা এখানে কার্যকরী, কিন্তু বাংলাদেশ থেকে যারা নিয়ে আসে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সেটা এখানে চলে না, এখানে এটা কার্যকরী না। এই যে দেখুন উপরে সানির মতো দেখা যায়, এটা কিন্তু উত্তরেক সেন্টারের মার্কেটেরই। এটা নিচে পানি, আমরা যখন উপর থেকে দেখি তখন নিচে পানিটা আমরা, এটা গ্লাসের মতো এই ছানির উপরে, তখন উপর এই যে দেখুন গ্লাসের মতো, তখন উপরে আমরা দেখতে পাই নিচে পানিটা কি সুন্দর টলমল টলমল করে। অন্যভাবে অনেক সুন্দর দেখা, অনেক ভালোভাবে তৈরি করেছে, বিষয়টা অনেক সুন্দর, অনেক ইউনিকভাবে তৈরি করেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে অনেক তথ্য দেওয়ারই চেষ্টা করি, তারপরও বেলা শেষে আমার 2-1 বন্ধু এসে বলবে বা 2-1 ছোটো ভাইরা এসে বলবে, আপু আপনি টাকা ইনকামের জন্য ভিডিও করেন, টোটালি আপনি তথ্য দেওয়ার জন্য ভিডিও করেন না। ভাইয়া আবারও বলতেছি, টাকা ইনকাম আমি যে এটার পেছনে সময় দিই, 1 ঘন্টা আমি যদি এখানে সময় দিই আমি 20 ইউরো ইনকাম করতে পারি। বাংলাদেশি টাকা অলমোস্ট 2600-2700 টাকা।
1 ঘন্টায়। তাহলে বুঝেন আমি কি এই ভিডিও করে 20 ইউরো পাবো? আমার কি 20 ইউরো পাওয়ার মতো ভিউ হয়? আমি 20 ইউরো পাবো? না, 20 ইউরো পাবো না। কিন্তু আমি চাচ্ছি আপনারা তথ্য পান, আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য। এখন আরেকটা তথ্য দিচ্ছি, অনেকে আমাকে বলেন আপু সুইডেনের উপর একটা ভিডিও করেন। আমি সুইডেন গিয়েছি ঘুরতে, আমি অনেক দেশে ঘুরতে গিয়েছি আপনাদের জন্য কিছু তথ্য কালেক্ট করতে। সুইডেন ঘুরতে গিয়েছি, আমার ভাগ্নি থাকে ওইখানে, ভাগ্নির বাসায় বেড়াতে গিয়েছি, গত বছর ডিসেম্বরে গিয়েছি, এবছর জানুয়ারিতে আসছি। তো সুইডেনে এটা মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি, এটাতে অ্যাসাইলাম 5টা স্ক্যান্ডিনেভিয়ানের মধ্যে এটা একটা দেশ। তো অ্যাসাইলাম একটু শিথিল বলতে অন্য দেশগুলোর চাইতে একটু ভালো, কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের ব্যাপারে এখানে খুবই কঠিন, খুব ডিফিকাল্ট। কিন্তু এখানে ইলিগালি কাজ করা খুবই কঠিন। আপনি যদি কাজ মানে আপনার পরিচিত লোকজন থাকলে একমাত্র কাজ পাওয়া পসিবল, আদারওয়াইজ নর্মালিও কাজ পাওয়া যায় না। কারণ আমি সুইডেন আমার ভাগ্নির কাছে, এই যে দেখুন ডান পাশে দেখুন কত লোকজন বসা, দেখুন তারা কিন্তু সানবাত করতে আসছে, মানে সূর্যের তাপ নিতে আসছে, পরে এই যে ক্যানেলে নামবে, ডুববে, এই যে এখানে পানি লাগাবে শরীরে, সূর্যের তাপ লাগাবে শরীরে, এগুলোর জন্য তারা আসছে। এখানে যে সব ডাচ, সব নেদারল্যান্ডের লোক তা না, এখানে কিন্তু মুসলিম পিপলও আছে, বাংলাদেশি নেই, কারণ বাংলাদেশিরা এই পোশাকে বের হয় না, হয়তো সব ছোটোখাটো জামা পরে, কিন্তু টোটালি এরকম পোশাকে বের হয় না। তবে এখানে মুসলিম অন্য কান্ট্রির, অন্য দেশের লোকজনরা আছে, শুধু এইটুকু বলতে পারবো। তো যাই হোক, এখানে হচ্ছে যে সুইডেনে আমার ভাগ্নির সাথে আলাপ করতে করতে এখানে জব সম্পর্কে যখন বলতেছিলাম, নেদারল্যান্ডে আমার ভাগ্নি বলতেছে নেদারল্যান্ডে জব দেয় কারা, কারা চাকরি দেয়। তখন আমি বললাম কেন, এখানে তো চাকরির অভাব নেই, এখানে প্রচুর চাকরি, যে কোনো কোম্পানিতে সরাসরি মানে ঢুকেই অ্যাপ্লাই করতে পারে, তারা সরাসরি ডাইকা নিয়ে যায়, জব দেয়, যে কোনো কোম্পানি এখানে চাকরি দেওয়ার জন্য বসে আছে, চাকরির তো অভাব নেই। তখন সে বলল আল্লাহ, অথচ সুইডেনে কোনো রেফারেন্স ছাড়া জব হয় না। তো আমি বুঝলাম ওখানে জবের একটু ক্রাইসিস আছে। দ্বিতীয় কথা, সুইডেনে যে স্যালারিটা, আমার কাছে স্যালারিটা হ্যান্ডসাম স্যালারি মনে হলো না। ওদের তো ক্রোনা, তো ক্রোনা হচ্ছে, তো ক্রোনার ভ্যালু অনেক কম। তো তারা যে স্যালারি পায় আমার হিসাবে ইউরোতে যদি হিসেব করি 2400 থেকে 2500 ইউরো বেতন পায়। ওখানে পড়াশোনা শেষ করে টেবিল চেয়ারে বসেই জব করবে, 2500 ইউরো সর্বোচ্চ বেতন। তো প্রতি বছর আবার একটু একটু করে বেতন বাড়ে, এটা প্রতি দেশেই বাড়ে, নেদারল্যান্ডও বাড়ে, সেই হিসাবে একটু বেতনটা হয়তো পরে আস্তে আস্তে বাড়বে। কিন্তু এইখানে যেমন মিনিমাম বেতন হচ্ছে, একদম মিনিমাম বেতন 3000 টাকা, তারপরে হচ্ছে 3.5-4 বেতন তো নর্মাল হিসেব বলাই যায়, যেটা সুইডেনে না। সুইডেনে হচ্ছে মিনিমাম বেতন বলতে পারি 2400 থেকে 2500 ইউরো। কিন্তু খরচ প্রচুর, খরচ যে কম তা না, অনেক খরচ। তো প্রচুর খরচ, নেদারল্যান্ডেও প্রচুর খরচ। নেদারল্যান্ডের ট্যাক্স হচ্ছে 33% ট্যাক্স, এটা বুঝতে হবে। ভ্যাট হচ্ছে 21% ভ্যাট। যারা টেম্পার ইয়াং ওয়ান্সে কাজ করে তারা 21% ভ্যাট দিতে হয়, যাদের ব্যবসা আছে তারা 21% ভ্যাট দিয়ে ব্যবসা করতে হয়। আর ট্যাক্স যারা ইনকাম করে, জব করে, তাদের ট্যাক্স হচ্ছে 35%। হাজব্যান্ড ওয়াইফ যদি ইনকাম করে সেক্ষেত্রে রেশিও হারে একটু কমে আসে, একজনের 31%, একজনের 33%, এরকম একটু কমে আসে রেশিও। তো যাই হোক, অনেক তথ্যই আপনাদেরকে দিলাম। আপনারা যারা অন্য দেশের ভিডিও দেখতে চান, আমি অনেক দেশ ভিজিট করেছি, কোন দেশের ভিডিও আপনাদের জন্য উপকার হয়ে আনবে আপনারা আমাকে জানাবেন। আর আমি ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কাজ করি না, এবং ট্যুরিস্ট ভিসা নিয়েও কোনো কাজ করি না, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা সঠিক এজেন্সিগুলো কিভাবে পেতে পারেন সেটাও বলে দিলাম, আপনারা সেভাবে করে আসতে পারেন। আমি চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, তথ্য দিয়ে সাহায্য করার জন্য। এটা যদি আপনাদের সাহায্য হয় অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, যদি সাহায্য না হয় তাহলে তো কষ্ট করে সময় নষ্ট করে কেন দেখবেন। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, সেই কারণে ভিডিওগুলো করা। Wir befinden uns hier im nördlichen Teil der Audegracht. তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেক সময় গড়িয়ে এসেছে। Und die vielen kleinen
আপনাদেরকে কিছু বোটের জার্নি, বিভিন্ন মানুষের বোট জার্নি সম্পর্কে দেখানোর চেষ্টা করেছি। আসলে আমরা ভুল করেছি, আমরা যদি খোলা ক্রুজগুলো নিতাম, ছাদ খোলা ক্রুজ নিলে আর একটু মজা করতে পারতাম। আমাদের এটা আবার ছাদ আছে তো, সাইডে গ্লাস আছে, একটু মজাটা কম করতে পেরেছি। কিন্তু অন্যরা একদম খোলা বোট, খোলা নৌকা, খোলা ক্রুজ করেই জার্নি করতেছে। আমাদের মতন করেও জার্নি অনেকে করতেছে, অনেকে ওগুলো করতেছে। আমার মনে হচ্ছে ওগুলোতেই বেশি আনন্দ পাওয়া যেত, একদম খোলামেলা। তথাপিও যাই হোক, জীবনের প্রথম ক্রুজ জার্নি তো আমি আসলে এর আগে ক্রুজে উঠেছি আমস্টারডামের এক পাড় থেকে আরেক পাড়ে শিপের মতো করে, ছোট শিপ, লোকজন আনা নেওয়া করে, সেটাতে উঠেছি। কিন্তু বিদেশে এরকম ক্রুজ জার্নি এটা এই জীবনে প্রথম আমার জন্য উঠেছি। এরপর থেকে উঠবো যখন, তখন অবশ্যই খোলাটাতে উঠবো। আমস্টারডামে হলে আরও সুন্দর সুন্দর ক্রুজ ছিল, আরও নানান ধরনের ক্রুজ ছিল, সেগুলোতেই জার্নি করতে পারতাম। যাই হোক, এই যে আমি আপনাদেরকে ক্যানেলের দেশ নেদারল্যান্ড সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম। নেদারল্যান্ড কিন্তু ইকোনমিক্যালি খুবই ডেভেলপমেন্ট একটি দেশ। পাসপোর্টের দিক থেকে এই বছর নেদারল্যান্ড কিন্তু থার্ড পজিশনে আছে। ইউরোপের 3টা দেশ থার্ড পজিশনে আছে, তার মধ্যে নেদারল্যান্ড একটা দেশ। আর ফার্স্ট সেকেন্ড আছে জাপান এবং সিঙ্গাপুর। থার্ড পজিশনে ইউরোপের 3টা দেশ, সেখানে নেদারল্যান্ড হচ্ছে একটা দেশ। তো নতুন যে গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্টের অনেক মিশন আছে। তারা এখানে বাড়ির সমস্যার সমাধান করবে, তাদের মিশন, এবং এখানকার মানুষ যেন অনেক টাকার মালিক হয় সেটা তারা সমাধান করবে। সেই রাস্তাঘাটগুলো বাইর করবে, ইকোনমিক কীভাবে অনেক বেশি মানুষ গেইনার হতে পারে সেই পলিসিগুলো তারা মেক করবে। বাসার ক্রাইসিস সলভ করার জন্য তারা পলিসি মেক করবে, এবং তারা অভিবাসী বন্ধ করে দিবে, তারা স্টুডেন্ট ভিসাও রেশিও কমিয়ে দিবে। তারা মানে আন্তর্জাতিক স্টুডেন্ট খুবই কম আনবে, 10 থেকে 15% উপর তারা স্টুডেন্ট আনবে না এখন থেকে। আর এর আগে অনেক স্টুডেন্ট আসতে পারছে, এখন থেকে তারা এই পলিসিগুলো মেনটেন করবে। যেহেতু তাদের এখানে ন্যাশনাল ক্রাইসিস ঘোষণা করেছে, তারা এই ন্যাশনাল ক্রাইসিসের কারণে তারা তাদের এই কাজগুলো করবে। এবং অ্যাসাইলাম, যুদ্ধের দেশের লোকেরাও আসলে আর অ্যাসাইলাম করতে পারবে না, লোক আসাও বন্ধ করে দিবে। এবং রিসিপশান, যেগুলো অ্যাসাইলাম করে, যে রিসিপশানগুলো অ্যাসাইলামদেরকে রিসিভ করে, সেগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে। আর নেদারল্যান্ড তো জানেন জেলখানা মুক্ত একটি দেশ, এটাতে কোনো ক্রাইম নেই। যারা ক্রাইম করে তারা মরক্কো, আলজেরিয়া, ওরকম একটা দেশ আছে, 2-3টা দেশ, এবং আফ্রিকান কিছু মানুষ, এরাই হচ্ছে এখানে ক্রাইম করে। এখানে অন্য দেশের লোকজনরা ক্রাইম করে না, এবং এই দেশটা খুব পিসফুল একটা দেশ। এখানে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করে না, এবং জেলখানা নেই এখানে। এখানে আসামির অভাবে দিনে দিনে জেলখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।